আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া এবং আমি ফারিয়া শারমিন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, খাল খননের মাধ্যমে দেশের পানির সমস্যার সমাধান করবে সরকার। দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এর মধ্য দিয়ে দেশ গড়ার কাজ শুরু হলো বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, দেশের জনগণ পাশে থাকলে যে কোনো পরিকল্পনাই বাস্তবায়ন সম্ভব। বিভ্রান্তি সৃষ্টিকারীদের সম্পর্কে সজাগ থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। দেখুন শামীম চৌধুরীর রিপোর্ট। নদীমাতৃক বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ খাল, যা লাল সবুজ বাংলার রূপের আধার। কৃষকের প্রাণ খাল, তাই খাল খনন কর্মসূচিকে স্বনির্ভর আন্দোলনের রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যা পরিচিতি পায় জিয়া মডেল নামে। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে পিতার পথ ধরেই পুত্রের নির্ভীক পথ চলা। 1977 সালে দিনাজপুরের কাহারোলের সাহারপাড়ায় যে খাল খনন করেছিলেন পিতা জিয়াউর রহমান, সেই খাল পুনঃখনন করে নব অধ্যায়ের সূচনা করলেন তারেক রহমান। জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণের পথে দুর্বার গতিতে এগিয়ে চলা তারেক রহমান বললেন, বাংলাদেশের কৃষিকে শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করাতে চায় সরকার। বর্ষার মৌসুমে অনেক জায়গায় পানির সমস্যা হয়, সেখানে চাষবাস করা যায় না। পানিটাকে আমরা ধরে রাখতে চাই, যাতে শুষ্ক মৌসুমেই হোক বর্ষা মৌসুমেই হোক আমরা আমাদের কৃষক ভাইদেরকে পানি সরবরাহ করতে পারি, যাতে আমরা আমাদের কৃষির উৎপাদন বাড়াতে পারি। সমগ্র বাংলাদেশে ইনশাল্লাহ আগামী 5 বছরে আমরা প্রায় 20,000 কিলোমিটার খাল খনন করব। বিএনপি মানুষের ভাগ্য পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী 2 বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করছে বিএনপি। যেই ওয়াদা করেছি আমাদের মা বোনদের কাছে, যেই ওয়াদা করেছি আমরা, সেগুলো কিন্তু আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ বাস্তবায়নের কাজ এরই ভিতরে আমরা শুরু করেছি। আমাদেরকে সতর্ক সজাগ থাকতে হবে যে বিভিন্ন রকম কথাবার্তা বলে কারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। এই অঞ্চলের খাল খননের মাধ্যমে প্রায় 1200 হেক্টর জমিতে চাষাবাদ করতে পারবে 31,000-এর বেশি কৃষক। এতে 60,000 মেট্রিক টনের বেশি ফসল উৎপাদিত হবে, যার সরাসরি সুবিধা পাবেন 3.5 লাখেরও বেশি মানুষ। দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চল কাহারুল থেকে আনুষ্ঠানিকভাবে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 5 বছরে পর্যায়ক্রমে 20,000 কিলোমিটার খাল খনন করবে সরকার, ফলে সবুজ বিপ্লব ঘটবে বলছে পরিবেশবিদরা। আর স্থানীয়রা বলছেন, খাল খননের পাশাপাশি খাল যাতে ভরাট না হয় সেদিকেও নিয়মিত তদারকি করতে হবে। দিনাজপুরের কাহারোল থেকে শামীম চৌধুরী, আরটিভি। ঈদের আনন্দ পরিবার পরিজনের সঙ্গে ভাগাভাগি করতে আজও রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে ঢাকার কমলাপুর রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল ও বিভিন্ন বাস টার্মিনালে আগাম টিকিট কাটা যাত্রীদের ভিড় বেড়েছে। এদিকে এবারের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। রিপোর্ট করছেন জাহিদ রহমান। কাল শবে কদরের ছুটির মধ্য দিয়ে শুরু হচ্ছে ঈদের ছুটি। টানা 7 দিনের ছুটির আগের দিন কমলাপুরে ঢাকা ছাড়ার হিড়িক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর এর অংশ হয়ে প্রিয়জনের সাথে মুহূর্ত ভাগাভাগির সুযোগ নিতে রাজধানী ছাড়ছেন অনেকেই। আমি যাচ্ছি না, আমার ওয়াইফরে পাঠিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে ঈদের আগে অনেক ভিড় থাকবে, তার জন্য আগে পাঠিয়ে দিচ্ছি। আমি আমার ফ্রেন্ড যাচ্ছি। আমরা অনেক সুন্দরভাবে যাইতেছি, কোনো সমস্যা হইতেছে না ইনশাআল্লাহ। আমি একটা শহীদ মনসুর আলী থেকে টিকিট পাইছি, আর একটা টিকিট করে নিয়েছি মনসুর আলী পর্যন্ত। কষ্ট হলেও যাওয়া লাগবে। অবশ্যই আছে, পরিবারের সাথে দেখা হবে, আনন্দ আছে না। নিয়মিত ট্রেনের পাশাপাশি বিশেষ 2টি ট্রেন সহ শিডিউল রক্ষায় সতর্ক অবস্থায় রেল কর্তৃপক্ষ। যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে এবং সেফটি সিকিউরিটি নিশ্চিত করার লক্ষ্যে বিজিবি এবং র্যাব, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ স্টেশনে তারা কাজ করছেন। ঢাকা ছাড়তে বাস টার্মিনালগুলোতেও স্বজন নিয়ে ভিড় করছেন পরিবারের সদস্যরা। টিকিট কাটা অনলাইনে কাটা। আমরা ঈদের ছুটিতে যাচ্ছি, আনন্দে। গতবারের তুলনায় এবার বরঞ্চ ভোগান্তি আরও কম হয়েছে, কারণ এবার সিরিয়াল মেনটেন করে টিকিট কাটা হচ্ছে এবং কোনো ধরনের বাড়তি চার্জ আমাদেরকে দিতে হচ্ছে না। এদিকে রাজধানীর মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে ঈদযাত্রা প্রস্তুতি পরিদর্শনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, সরকারের প্রত্যাশার কথা। এইরকম একটা উৎসব
আমরা গ্রামে গিয়ে উদযাপন করতে এই জাতি হিসেবে অভ্যস্ত, সেখানে বাড়তি চাপ থাকে, কিন্তু তার মধ্যে মনে রাখবেন আনন্দও থাকে বাড়ি যাওয়ার। আমরা এই সবকটাকে সমন্বয় করতে চাই, সক্ষমতার শতভাগ দিয়ে যাত্রী সেবাটা নিশ্চিত করতে চাই। স্বস্তিতে নিজ নিজ গ্রামের বাড়িতে ফিরতে পারবেন এমন প্রত্যাশা নগরবাসীর। জাহিদ রহমান, RTV, ঢাকা। ঈদ উল ফিতরের নামাজের জন্য প্রায় প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। সকাল 8:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন জামায়াতে। সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, বৃষ্টি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। তবে অতিবৃষ্টির কারণে যদি ঈদগাহে জামাত অনুষ্ঠিত না হয় তাহলে সকাল 9টায় বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এবার জাতীয় ঈদগাহে নারী পুরুষ সহ 35,000 মানুষ অংশ নিতে পারবে ঈদ জামাতে। এবং মাননীয় প্রধানমন্ত্রী এবার এখানে নামাজ পড়বেন, তো কাজে এটা তো স্বাভাবিকভাবে ঢাকাবাসীর জন্য একটা আনন্দের ব্যাপার। নগরবাসীকে আহ্বান জানাই যে আপনারা শান্তিপূর্ণভাবে সেদিন এই জামাতে অংশগ্রহণ করবেন। প্রশস্ত রাস্তার ব্যবস্থা আমরা রেখেছি, কোনো হই হল্লার করার কোনো প্রয়োজন নাই। নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে যে হয় সম্ভব। আমি আশা করব যে এবার ঈদটা যাতে আমাদের জীবনে একটা সুন্দর দিন বয়ে আনে। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী হাসান মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। হাসান, জানাবেন বাড়ি ফেরা মানুষের কথা কোনো বিড়ম্বনা পোহাতে হচ্ছে কিনা? হ্যাঁ ফারিয়া, আমি এখন কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছি। আমি দেখেছি যে এখানকার বাড়ি ফেরা মানুষের মাঝে যে ঈদের আনন্দ সেটি রয়েছে। তারা ঈদের আনন্দ উপভোগ করতে পরিবার পরিজনের সাথে ঈদ করতে কিন্তু তারা ট্রেন পথে কিন্তু তারা এই যে যাত্রা সেটি শুরু করেছেন। আমি দেখেছি যে এখানকার যাত্রীদের মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো অভিযোগ নেই। তো তারা কিন্তু সকালের দিকে অভিযোগ করেছিল যে একটি থেকে দুটি ট্রেন কিন্তু বিলম্বে প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে। এছাড়া আমি দেখতে পেয়েছি যে এখানকার যাত্রীদের মধ্যে যথেষ্ট ঈদের আনন্দ নিয়ে তারা বাড়ি ফিরছে। যাত্রীরা বারবারই বলছেন যে তারা সড়ক পথের চেয়ে রেলপথের যাত্রাকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তারা এই রেলপথে বাড়ি যেতে পেরে অনেকেই তারা আনন্দ এবং তাদের খুশির কথা প্রকাশ করেছেন। অন্যদিকে আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি আজকে 16 মার্চ কিন্তু ঈদের যে ফিরতি যাত্রা, সেই ফিরতি যাত্রার 26 মার্চের টিকিট কিন্তু অনলাইনে বিক্রি হয়েছে আজকে। আগামীকাল 17 মার্চ কিন্তু 27 মার্চের যে ফিরতি যে যাত্রা, সেই যাত্রার ট্রেনের টিকিট কিন্তু অনলাইনে পাওয়া যাবে। এছাড়া রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু তারা কিছু ভাগ করে দিয়েছেন যেন সার্ভারে তাদের যে চাপ, সেই চাপটি যেন কম পড়ে। তার কারণে তারা এক একটি দিনের জন্য এক এক দিনের যে টিকিট বিক্রি সেটি হচ্ছে তারা। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীদের ভিতরে যে আনন্দ সেটি নিয়ে কিন্তু তারা বাড়ির পথে রওনা হয়েছেন। রেলপথের যাত্রাকে তারা স্বাচ্ছন্দ্য মনে করছেন। কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের মাঝে যে আনন্দ সেটি আমরা দেখতে পেয়েছি। তারা ঈদের ছুটি কাটাতে রেলপথে তারা বাড়ির দিকে ছুটে যাচ্ছেন। তো এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবশেষ তথ্য। ফারিয়া। হাসান, আপনাকে ধন্যবাদ। সরকার নির্ধারিত 1341 টাকার LPG বাজারে বিক্রি হচ্ছে 1600 থেকে 2000 টাকায়। কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন বিক্রির দামে কিনতেও পারছেন না তারা, যদিও আমদানিকারকদের দাবি সরবরাহ সংকটের সুযোগ নিচ্ছে দোকানিরা। এদিকে কয়েকবার চেষ্টা করেও পাওয়া যায়নি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান BERCর বক্তব্য। তবে বিশেষজ্ঞদের মতে সিন্ডিকেটের কারণে ঠকছেন ক্রেতারা। মাসুদ রানার ক্যামেরায় সর্দার রাজীবের রিপোর্ট। মগবাজারের ওমেরা LPGর পরিবেশক আহমেদ এন্টারপ্রাইজ সৎ ব্যবসায়ীর বেশে জানালেন গ্যাস বিক্রি হচ্ছে সরকারের নির্ধারিত দামেই। কিন্তু 12 কেজির সিলিন্ডার 1600 টাকায় বিক্রির প্রমাণ দেখানো হলে পাল্টে যায় পরিবেশ। দাবি করেন গ্যাস কিনতেই হচ্ছে বেশি দামে। আসলে আমরা কোম্পানি থেকে কিনতেছি 12 কেজি হচ্ছে 1356 টাকা। গাড়ি ভাড়া আছে মিনিমাম 80 টাকা 70 টাকা এরকম। দেখা যাচ্ছে আমাদের কিনা পড়ে যাচ্ছে হলো আপনার 1400
20-30। একই এলাকার টোটাল এলপিজির পরিবেশক এসএইচ এন্টারপ্রাইজ প্রথমে গ্যাস নেই বললেও পরে জানান তারাও বিক্রি করছেন সঠিক দামেই, কিন্তু 12 কেজির সিলিন্ডারে 1700 টাকা নেওয়ার প্রমাণ দেওয়া হলে হননত। জানান সরকারি দামে গ্যাস বিক্রি করা সম্ভব নয়। সরকার রেট দিবে 1341 টাকা, কোম্পানির রেট হচ্ছে 1330 টাকা, তাহলে 19 টাকা প্রফিট প্লাস আমাদের গাড়ি ভাড়া, আমাদের যে লোকজন বা দোকান ভাড়া সব কিছু মিলায় তো আমরা 15 টাকা প্রফিটে ব্যবসা করতে পারবো না, পারবো? পাশের আবদুল্লাহ এন্টারপ্রাইজে বসুন্ধরা ভ্যাক্সিমকর গ্যাস বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকায়। কারণ জানাতে ক্ষোভ ঝাড়লেন পরিবেশকের ওপর। কারণ আপনার কাছে দাম বেশি কিনি, আমি কেমনে বেচবো? যারা ডিস্ট্রিবিউটার তারা বেশি দামে আমাদেরকে ধরায় দেয়, আমরা তো আর বেচতে পারি না। খুচরা পর্যায়ে যখন এই অবস্থা, তখন এলপিজি ব্যবসায়ী নেতারা বলছেন সরকার, আমদানিকারক ও পরিবেশকের মধ্যে সমন্বয়হীনতার কারণেই হচ্ছে এটি। আপনি ভোক্তা পর্যায়ে আমাদেরকে ক্ষতি করেন না, আমাদের ছোট ব্যবসায়ী আমাদেরকে জরিমানা করেন না। জরিমানা করলে কোম্পানি এবং আমি দুইজনের মিলে সাক্ষী প্রমাণ নিয়ে আপনি জরিমানা করেন। যদিও চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বাড়ছে জানিয়ে আমদানিকারকরা বলছেন বাজার নিয়ন্ত্রণে সরকারিভাবেও এলপিজি আমদানি করা জরুরি। যেখানে আমাদের 1,80,000 মেট্রিক টন বা তারও বেশি অধিক এই মুহূর্তে ডিমান্ড, সেইখানে এলপিজি ঢুকতেছে 1,20,000 থেকে 1,40,000 মেট্রিক টন। এর উপরে সিএম গ্যাস বা অন্য কেউ আমরা সোর্সিং করে পারতেছে না। এদিকে উদ্ভূত পরিস্থিতির বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি এলপিজির নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিআরসির কর্মকর্তারা। অন্যদিকে এলপিজির বাজারে তদারকির দায়িত্বে থাকা ভোক্তা অধিদপ্তর বলছে বর্তমানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে নেই, বেশি গুরুত্ব দিতে হচ্ছে তাদের। যেখানেই অতিরিক্ত দামে বিক্রি হয়েছে সেখানে আমাদের আইন অনুযায়ী বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন যেহেতু রমজান মাস, রমজান উপলক্ষে যেমন সয়াবিনের বাজার, কাঁচা বাজার, এইসবের বাজারে যাতে অস্থিতিশীলতা তৈরি না হয় সেই দিকে আমাদের মনোযোগটা বেশি। তবে বিআরসিকে অকার্যকর হিসেবে অভিহিত করে ভোক্তা প্রতিনিধিরা বলছেন সংশ্লিষ্টদের জবাবদিহিতার অভাবেই ঠকছে ক্রেতা। সরকারি কোম্পানিগুলো নিজেরা লুণ্ঠন করছে, মানে সরকার লুণ্ঠন করছে, আবার বেসরকারি প্রতিষ্ঠানকে দিয়ে লুণ্ঠনে উৎসাহিত করছে এবং সেই লুণ্ঠন সুরক্ষা দিচ্ছে। দায়িত্ব যাদের দেওয়া হয়েছে তাদের এগুলোর জন্য ফাঁসি হওয়া উচিত। দেশের সকল প্রকার জ্বালানির মূল্য নির্ধারণের পাশাপাশি তা নিয়ন্ত্রণের দায়িত্ব রয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসির। সর্দার রাজীব, RTV, ঢাকা। দেশের 7 বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ABM ওবায়দুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক রইসউদ্দিন ও ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেয়েছেন অধ্যাপক নুরুল ইসলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আল ফোরকান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ফরিদুল ইসলাম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মোহাম্মদ মাসুদ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সিদ্দিকুর রহমান খান। সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। এ সময় মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের স্কুলে ভর্তিতে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে। আমাদের যে বছরের প্রথমে পরীক্ষা অ্যাডমিশন পরীক্ষা যেটা হয় সেটা আমরা লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি, আগাম জানিয়ে দিলাম। ইসরায়েলের একাধিক শহরে হামলা চালিয়েছে তেহরান। অন্যদিকে তেহরান, সিরাজ ও তাবরিজে বড় ধরনের বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার দাবি অস্বীকার করে হরমুজ প্রণালী নিয়ে কড়া অবস্থান জানিয়েছে ইরান। একই সঙ্গে ন্যাটো নিয়ে ট্রাম্পের হুমকির বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছে ইউরোপ। বিস্তারিত জানাচ্ছেন বিন ইয়ামিন। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলের একাধিক স্থানে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। দেশটির গণমাধ্যম জানিয়েছে, প্রতিরোধ করা ক্ষেপণাস্ত্রের অংশ ছিটকে পড়ে তেল আবিবের কাছাকাছি সোহাম, রিশন লেজিয়ন, লোদ এবং নেসজিওনা শহরে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে এখনো পর্যন্ত ৩,৩০০-র বেশি মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আহতদের মধ্যে বেসামরিক নাগরিকের পাশাপাশি সামরিক সদস্যও রয়েছে। শুধু গত ২৪ ঘন্টাতেই আহত হয়েছে অন্তত ১৪২ জন। এদিকে ইরানের অভ্যন্তরে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। তারা জানিয়েছে, ইরানের রাজধানী তেহরান সহ সিরাজ এবং তাবরিজ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে একযোগে ব্যাপক বিমান হামলা চালানো হচ্ছে।
ইরান সমঝোতা করতে চাইছে, ট্রাম্পের এমন দাবির সমালোচনা করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কখনোই আস্থা রাখেনি তেহরান, তবে কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতে আলোচনা চালিয়ে গেছে তারা। একই সঙ্গে হরমুজ প্রণালী নিয়েও করা অবস্থানের কথা জানিয়েছে ইরান। ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণেই হরমুজ প্রণালী বন্ধ করতে বাধ্য হয়েছে তেহরান। কোনো দেশ যেন এই জলপথ ব্যবহার করে ইরানে হামলা চালাতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি রাখছে আইআরজিসি। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে অংশ নিতে ন্যাটোকে সতর্ক করার পর প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপ। হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করা ন্যাটোর দায়িত্বের মধ্যে পড়ে না বলে জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডিফু। প্রয়োজন হলে ন্যাটো থেকেই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। এদিকে কাতার জানিয়েছে তারা এ সংঘাত থেকে দূরে থাকার চেষ্টা করছে, তবে পরিস্থিতি আরো জটিল হওয়ার আগেই উত্তেজনা কমিয়ে সব পক্ষকে কূটনৈতিক সমাধানের পথে ফেরার আহ্বান কাতারের। বিনিয়ামিন, আরটিভি। কেউ ইটের উপর বিছিয়ে আবার কেউ কাগজে মুড়িয়ে বিক্রি করছে মাদক। এমন চিত্রের দেখা মেলে রাজধানীর শাহ আলী মাজারের ভেতরের মাঠে। প্রায় পুরো মাঠেই বেচাকেনা চলছে প্রকাশ্যে, সেখানেই আবার দলবদ্ধভাবে চলছে সেবন, যেন মাদক সেবীদের এক অভয়ারণ্য। দেখুন মাদক নিয়ে AR বাদলের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন মেহেদী হাসান সুজন। রোজার মাস, তাতে কি এভাবেই ইটের উপর সাজিয়ে রেখে বিক্রি হচ্ছে মাদক। কেউ কিনছেন, আবার কেউ পাশে বসেই খাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। একই মাঠে অন্তত 15টি স্থানে বিক্রি হচ্ছে মাদক। এই চিত্র গত 6 মার্চ শুক্রবারের রাজধানীর মিরপুরে শাহ আলী মাজারের ভেতরের মাঠের দৃশ্য। প্রায় 3 রাত 24 ঘন্টায় এখানে মাদকের বেচা কেনা চলে। এক মাদক সেবীকে ম্যানেজ করে ছদ্মবেশে দরদাম চলে খোলামেলা। মনে হবে যেন কোনো বৈধ পণ্য বিক্রি হচ্ছে। সবই চলছে নির্ভয়ে। 21 টাকা 20 টাকা দেন, 20 টাকা নাই, 30 টাকা দেন। মাদকের ক্রেতা সেজে যাওয়া ব্যক্তি খাওয়ার আগে প্রস্তুত করতে না পারায় যারা নিয়মিত নেশা করেন সহযোগিতায় এগিয়ে আসেন তারা। আমি তো বানাবার পারি না। কিভাবে খেতে হয় সাজিয়ে দেন তাও। কেউ আবার দল এড়িয়ে প্রস্তুত করছেন একা একা। সহজলভ্য হওয়ায় এখানে গাঁজার বাজার ভালো, তবে টাকা হলে অন্য সব মাদকও মিলে এখানে, আর রাতে সবই চলে। সন্ধ্যার পর সব এখানে, সন্ধ্যার পর সব। মাদক হাতে নিয়ে প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করতে দেখা যায় মাদক বিক্রেতাকে। এটা কি অরিজিনাল? হ্যাঁ, শিওর? কম কত? পাশেই ডিউটিরত পুলিশের SI সাহিবুর রহমানকে মাদক বিক্রির ফুটেজ দেখালে এবং মাদক বিক্রির বিষয়টি অবহিত করলে নিজের মতো করে উত্তর দেন তিনি। আপনার এখান থেকে প্রায় 10 গজ দূরে মাদক বিক্রি হচ্ছিল প্রকাশ্যে, ডেকে ডেকে সবাইকে বিক্রি করছে। আমাদের ওই যে কি বলো, আপনার হলো অভিযান টিম কিছুক্ষণ আগেও এখানে এসে রেড দিয়ে গেছে, আবারও আসবে। আপনাদের তো এটা দেখার বিষয়। আচ্ছা, আমরা দেখতেছি। AR বাদল, RTV, ঢাকা। এদিকে গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তিতে অভিযান চালিয়ে 54 জনকে আটক করেছে যৌথ বাহিনী। রোববার রাত 11:30 থেকে সোমবার ভোর 5টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে র্যাব, বিজিবি ও গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের 5 শতাধিক সদস্য। বস্তির ঘরে ঘরে তল্লাশি চালিয়ে মাদক সেবনের বিভিন্ন উপকরণ সহ মাদক সেবন ও কারবারির সাথে জড়িত থাকায় 54 জনকে আটক করে তারা। এ সময় মাদক কারবারিদের তৈরি করা একটি সুড়ঙ্গের সন্ধানও পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জমে উঠেছে বরিশাল, সিলেট ও এশিয়ার অন্যতম বৃহত্তম নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউসিয়া মার্কেটে ঈদ পোশাকের বাজার। পাইকারি ও খুচরা কাপড়ের বাজারে রাজধানীর সহ দেশের বিভিন্ন জেলার ক্রেতা ও খুচরা ব্যবসায়ীদের উপচে পড়া ভিড়। পাশাপাশি ফুটপাতেও চলছে স্বল্প আয়ের মানুষের কেনাবেচা। তবে পোশাকের দাম নিয়ে ক্রেতাদের অভিযোগ থাকলেও অস্বীকার করছেন বিক্রেতারা।
জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। রমজানের ঈদকে সামনে রেখে বিভাগীয় শহর বরিশালে ঈদ পোশাকের ছড়াছড়ি। পোশাকের বৈচিত্র্য নিয়ে খুশি থাকলেও ক্রেতাদের অভিযোগ দাম নিয়ে যা অস্বীকার করছেন বিক্রেতারা। এবারের ঈদে ড্রেসগুলোর অনেক প্রাইস বেশি, অনেক বৃদ্ধি, এটা সাধারণ মানুষের সম্ভব না, মানে নাগালের বাইরে। পোশাকের দাম বাড়ে নাই, শুধু আমাদের কিছু খরচ বেড়ে গেছে, বিদেশি মালটা ইম্পোর্টের খরচটা বেড়ে গেছে, ডলার অতিরিক্ত মূল্য দিয়ে আমাদের কিনতে হচ্ছে। মালের রেটও সামঞ্জস্য আছে, ক্রেতাদের নাগালের মধ্যে আছে, এই জন্য বেচা কেনার পরিমাণ খুব পরিমাণ ভালো। ইরান যুদ্ধের কারণে দেশে বিদ্যুৎ সংকটের আশঙ্কা থাকলেও সিলেটের বিপণী বিতানগুলোতে রয়েছে আলোর ঝলকানি। ব্যবসায়ীরা বলছেন সাজগোজের কারণ পূর্ব সিদ্ধান্ত। ঈদ উৎসবের জন্য আমরা এই লাইটিং এর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। এদিকে দৌরাত্ম বেড়েছে মোবাইল ফোন চোরদেরও। গত কয়েকদিনে হারিয়েছে শতাধিক মোবাইল। পুলিশ বলছে চুরি ছিনতাইয়ের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর প্রশাসন। আমরা টহল টিম বৃদ্ধি করেছি এবং প্রত্যেকটি মার্কেট কেন্দ্রিক যে এলাকাগুলো আছে এগুলোতে আমাদের সাদা পোশাকে নজরদারি আছে, পাশাপাশি পোশাকধারী পুলিশ সদস্যরাও নিয়মিত টহল ডিউটি করছে। দেশের অন্যতম বৃহৎ কাপড়ের মোকাম নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া মার্কেটে প্রতি মঙ্গলবার বসছে বিশাল পাইকারি হাট। একদিনেই লেনদেন 100 কোটি টাকারও বেশি। আমাদের মার্কেটে অনেক দূর দূরান্ত থেকে ক্রেতা ভিড় করছে। আলহামদুলিল্লাহ আমাদের আগের চাইতে এখন বেচা কিনা অনেক ভালো। লামিয়া তানজিন মাহমুদ, আরটিভি। এলডিসি উত্তরণের প্রেক্ষাপটে জাপানের বাজারে বাণিজ্য সুবিধা ধরে রাখতে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশ জাপান ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা ইপিএ। এই চুক্তির সুযোগ কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে রাজধানীর জাপান দূতাবাসে আলোচনা করেন অর্থনীতিবিদ, নীতি নির্ধারক ও ব্যবসায়ীরা। বলেন ইপি এর আওতায় বাংলাদেশের পণ্য জাপানের শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। এই সুযোগ কাজে লাগাতে শিল্প খাতে সক্ষমতা বাড়ানো, অবকাঠামো উন্নয়ন এবং নীতিগত সংস্কার জরুরি বলে মত দেন অর্থনীতিবিদরা। অন্যদিকে ব্যবসায়ীরা বলেন নতুন নীতির চেয়ে বিদ্যমান নীতির কার্যকর বাস্তবায়নই এখন বেশি জরুরি। Covering approximately 97% of Bangladesh's exports. অর্থনৈতিক ও চুক্তির আওতায় দেশের প্রায় 97% পণ্য, বিশেষ করে রপ্তানি পোশাক জাপানের শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। যানবাহন ও পরিবহন, চামড়াজাত পণ্য, কেমিক্যাল ও ওষুধ খাতেও বিনিয়োগ এবং প্রযুক্তি স্থানান্তরের সুযোগ তৈরি হচ্ছে। ইপিএ কার্যকর হওয়ার পর বৃহত্তর জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং বিনিয়োগের পরিবেশ উন্নত করতে ব্যবসা নিবন্ধন এবং লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মোহাম্মদ রাকিব নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মুন্তাসির মামুনকে সাথে নিয়ে এ বিষয়ে আরও জানাচ্ছেন আব্দুর রহিম। পুলিশ জানায় রোববার রাত আনুমানিক 9:30টার দিকে শাহবাগ থানার কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা মোহাম্মদ রাকিব নামে এক যুবককে লক্ষ্য করে গুলি চালায়। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। প্রত্যক্ষদর্শীরা জানান হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলে পথচারীরা আহত রাকিবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানায় রাকিবের শরীরে 3টি গুলির আঘাত পাওয়া গেছে। এছাড়া শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে নিহত রাকিব একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন এবং ব্যক্তিগত কিছু বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেন্দ্রীয় শহীদ মিনারের একেবারে বেদিতে ওঠার আগের যে জায়গাটা, এইখানে রাকিব নামের একজন কন্টেন্ট ক্রিয়েটর ও তাকে 3 থেকে 4 জন অজ্ঞাতনামা লোকজন তারা গুলি করে এবং চাপাতি দিয়ে 2-3টা কোপ দেয়। কোপ দেওয়ার পরে তারা পালায়া যায়। পালায় যাওয়ার সময় একজনকে আবার ওইখানকার লোকজনের সহায়তায় পুলিশ ধরে ফেলে। টোটাল বিষয়টা কারা মারলো, কেন মারলো, কীভাবে মারলো, কী হলো, কী ঘটনা, পুরো ডিটেলসটা আমরা চেষ্টা করছি, আমরা তদন্ত করছি থরলি। একজনকে যেহেতু আমরা পাইছি, আমরা তার মাধ্যমে অন্য গোলাম যেন আমরা দ্রুত আমরা হাতে পেতে পারি, সেইটা আমরা চেষ্টা করছি। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। আব্দুর রহিম, আরটিভি, ঢাকা। দর্শক, সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।